শেখ হাসিনা আবার উগ্রবাদী মাহফুজ আলমের পদত্যাগ করা উচিত বলে আমি মনে করি। কেন মাহফুজ আলমের পদত্যাগ করা উচিত সেটা বলার আগে দর্শক, মাহফুজ আলমরা আসলে কি চান, কি তাদের উদ্দেশ্য? ভয়ঙ্কর একটা অস্থিরতা এই বাংলাদেশের সৃষ্টির পায়তারা চলছে। মাহফুজ আলম কোনো ব্যক্তি না, তিনি সরকারের অংশ, সরকারের একজন উপদেষ্টা। এই যে একটা বড় পদে তাকে বসিয়ে রাখলেন, বসিয়ে থাকার পরে যখন এই ধরনের বক্তব্য দেওয়া হয় সেটি দেশের জন্য অত্যন্ত ক্ষতির। আসিফ নজরুলের পদত্যাগ চাই, কারণ রাষ্ট্রের সবথেকে গুরুত্বপূর্ণ জায়গাতে সে বসে আছে। এটা কেন পদত্যাগ চাই? লজ্জা করেন আপনার ওই চেয়ারে বসে থাকতে? এখন আপনি ওই চেয়ারে বসে আছেন, না লজ্জা শরম আল্লাহ দেয় না আপনাদের? হবিগঞ্জ 4 আসনের সাবেক এমপি ব্যারিস্টার সৈয়দ সাইদুল হক সুমন কাশিমপুর কারাগার থেকে পরিবারের উদ্দেশ্যে 2টি চিঠি লিখেছেন। একটি তার মায়ের উদ্দেশ্যে এবং অন্যটি বোন, এক ভাই ও বোন জামাইদের উদ্দেশ্যে। আজ রাত 1টায় শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ঢাকা ছাড়বেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বাংলাদেশ ছাত্রলীগকে নিষিদ্ধ করা হয়েছে, কিন্তু নিষিদ্ধ করার পরও সরকার কি ছাত্রলীগকে কন্ট্রোল করতে পারছে? শেখ হাসিনার অনুপস্থিতিতে মাঝে মাঝে ছাত্রলীগ এমন ঘটনা ঘটাচ্ছে, তাতে বৈষম্য বিরোধী যারা ছাত্র আন্দোলনের নেতারা আছেন তারা যেমন ভয় পাচ্ছেন, আবার বিএনপি বা অন্যান্য দলের যারা নেতাকর্মী আছেন তারাও কিন্তু ভয় পাচ্ছেন। আজকে আমরা বাংলাদেশ আওয়ামী লীগ আজকে ঘুরে দাঁড়িয়েছে। আজকে বাংলাদেশ সারা বাংলাদেশে আওয়ামী লীগ আজকে রাজপথে তাদের ব্যাপক উপস্থিতি ছিল। আসসালামু আলাইকুম দর্শক, বর্তমানে বাংলাদেশের পরিস্থিতি এবং রাজনৈতিক শৃঙ্খলা কি, তাই আলোকে আপনাদের সামনে বেশ কিছু গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে হাজির হয়েছি। সেই ভিডিওগুলো দেখলে আপনারা রীতিমতো অবাক হয়ে যাবেন। তাই আমি আর দেরি না করে চলে যাবো মূল ভিডিওতে যাওয়ার আগে যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে ফেলুন ধরনের সকল আপডেটগুলো সবার আগে পেতে। উগ্রবাদী মাহফুজ আলমের পদত্যাগ করা উচিত বলে আমি মনে করি। মাহফুজ আলমের কেন আসলে পদত্যাগ করা উচিত? প্রথম কথা হলো, সে ফেসবুক স্ট্যাটাসে যে অ্যাগ্রেসিভ, যে উগ্র মতবার্তা দিয়েছে বা মন্তব্যটা করেছে সেটা কিন্তু আমাদের জন্য হুমকির। প্রথম কথা হলো যে সে বলার চেষ্টা করতেছে যে গৃহযুদ্ধ সামলানোর নাকি একটা চেষ্টা করা হচ্ছে, কিন্তু তারা সেটা কোনো না কোনো ফরম্যাটে সেটা হতে দিবে বা তারা সেটাকে উৎসাহ দিবে। তার স্ট্যাটাসের সারমর্ম কিন্তু এটা, এবং সেটা রক্তকহী হবে, সেখানে আরো রক্ত যাবে। এখন চিন্তা করেন, সেই সরকারের একটা জায়গা বসে আছে, সেখান থেকে সে এরকম উগ্রবাদী একটা মন্তব্য করেছে, যেখানে যদি বাংলাদেশে আসলে গৃহযুদ্ধ হয়, কারণ গৃহযুদ্ধ হওয়ার অনেকগুলো লক্ষণ আছে। আপনি যদি দেখেন প্রতিদিনই কোনো না কোনো জায়গায় সংঘর্ষ হচ্ছে, মানুষ মেরে ফেলা হচ্ছে, তারপরে আপনার সেনাবাহিনী নিয়ে হেফাজতে রবি দাস নামে একজনকে মেরে ফেললো, আবার ধরেন যে গার্মেন্টস শ্রমিকদেরকেও পুলিশে মারতেছে বা তারাও আন্দোলন করতেছে, বিভিন্ন শিক্ষার্থীরা আন্দোলন করতেছে। চারদিকে কিন্তু একটা অস্থিরতা, এই অস্থিরতার মধ্যে আবার আছে যে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ করতে পারতেছে না। আর দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ না করতে পারলে নিম্নবিত্ত এবং মধ্যবিত্ত মানুষের জীবন দুর্বিষ হয়ে যাবে। তখন তারা রাস্তা নামতে অথবা চুরি চিন্তা এগুলো আরো বেশি বেড়ে যাবে সমাজে। তখন অটোমেটিক্যালি এটা গৃহযুদ্ধের দিকে রূপ নিতে পারে। এখন বিষয় হলো, গৃহযুদ্ধের দিকে রূপ নিলে এই উগ্রবাদী যদি মাহফুজ সরকারে থাকে, তাহলে তারা তো সরকারি যে কোষাগারের যে অস্ত্রগুলো আছে সেগুলো ব্যবহার করবে মানুষের জন্য। এটা কিন্তু সেই এত উগ্রবাদী যে আপনি এটাকে কোনোভাবে হেলা ফেলে দিতে পারবেন না। কারণ আমরা জানি যে 5 আগস্টের আগে বা পুরো জুলাই আগস্টে যে আন্দোলন হয়েছিল, এর পিছনে কিন্তু তাদের বিশাল একটা পরিকল্পনা ছিল। এখন সেটা অনেকেই বের করে ফেলতেছে বা বের হয়ে আসছে যে তারা কিভাবে অস্ত্র ব্যবহার করেছিল এবং কিভাবে তারা আসলে সশস্ত্র সংগ্রাম বা সশস্ত্র যুদ্ধের জন্য বা সশস্ত্র আপনার আন্দোলনের জন্য ডাক দিয়েছিল, সেটা এখন তারা প্রকাশ করতেছে। তার মানে চিন্তা করেন সেখানে কি পরিস্থিতি তৈরি হইতো। এখন যদি তারা আসলে বা তার কথা মতো যদি এই গৃহযুদ্ধটা হয়, তাহলে তারা তো জনগণের সরকারে বসে জনগণের টাকায় যে সকল অস্ত্র কিনা হয়েছিল সেই অস্ত্রগুলো দিয়ে জনগণের বিরুদ্ধে বা বিভিন্ন গোষ্ঠীর কাছে এগুলো পৌঁছাই দিবে। বিশেষ করে হিজবুত তাহরিরের মতো সংগঠনগুলোর কাছে কিন্তু এই অস্ত্রগুলো সেই পৌঁছাই দিবে। তো এইরকম উগ্র লোককে যদি আমরা সরকারে রাখে বা সরকারে থাকে, তাহলে কিন্তু বাংলাদেশের জনগণের জন্য বিশাল একটা হুমকি অপেক্ষা করতেছে। তাই আমি মনে করি এরকম উগ্রবাদী মনোভাব যদি তার মধ্যে এখনো থেকে থাকে, তাহলে তার পদত্যাগ করা উচিত, বা যারা উপদেষ্টা মন্ডলীতে আছে তাদেরও এটা নিয়ে চিন্তা করা উচিত। যদিও আমরা একটা লক্ষণ দেখতে পাচ্ছি যে তাকে কিন্তু প্রধান উপদেষ্টা সহকারী থেকে সরিয়ে উপদেষ্টা বানানো হয়েছে, বাট এখন পর্যন্ত কোনো মন্ত্রণালয় দেওয়া হয়নি। আমার মনে হচ্ছে তার এই উগ্রবাদী বা সে কোনোভাবে চাচ্ছিল এরকম একটা আপনার গৃহযুদ্ধ বাঁধানোর জন্য, বিশেষ করে হিজবুত তাহরিরের নেতৃত্বে হয়তো দেখা যাচ্ছে এরকম একটা গৃহযুদ্ধ বাঁধাইতে চাইতে পারে। সো এই উগ্রবাদী মাহফুজ আলমের কিন্তু পদত্যাগ না করলে বাংলাদেশের মানুষের জন্য একটা হুমকি রয়েছে। হবিগঞ্জ 4 আসনের সাবেক এমপি ব্যারিস্টার সৈয়দ সাইদুল হক সুমন কাশিমপুর কারাগার থেকে পরিবারের উদ্দেশ্যে 2টি চিঠি লিখেছেন। একটি তার মায়ের উদ্দেশ্যে এবং অন্যটি বোন, এক ভাই ও বোন জামাইদের উদ্দেশ্যে। 17 ডিসেম্বর সন্ধ্যায় সুমনের লন্ডন প্রবাসী ভাই সৈয়দ সোহাগ হক তার ফেসবুক আইডিতে চিঠিগুলো শেয়ার করেছেন। মায়ের কাছে লেখা চিঠিতে ব্যারিস্টার সুমন লেখেন, দোয়া রইল, আমাকে নিয়ে কোনো দুশ্চিন্তা করবেন না, আল্লাহ যা করেন ভালোর জন্যই করেন। প্রথমে একটু কষ্ট লাগতো, এখন ঠিক হয়ে গেছি। নিয়মিত নামাজ, কোরআন শরীফ পড়ি। বাংলা তর্জমা করে কোরআন পড়তে অনেক ভালো লাগে। আপনি নিজের শরীরের প্রতি খেয়াল রাখবেন। সারা জীবন আপনাকেই বেশি কষ্ট দিছি। এই 45 বছরে এসেও আপনার টাকায় আমার পরিবারের বাসা ভাড়া হয়। এর চেয়ে আর বেশি কি এক মায়ের কাছ থেকে নিতে পারি? আপনার জন্য দোয়া রইল। যে বয়সে আপনাকে আমার সেবা করার কথা, সেই বয়সে বরং আপনারাই আমার
পরিবারকে দেখতেছেন। আল্লাহর কাছে আপনার জন্য সুস্থ ও লম্বা হায়াতের জন্য দোয়া চাই। ভাই বোন ও বোনের স্বামীদের জন্য চিঠিতে তিনি লেখেন, আমার জন্য কোনো চিন্তা করো না, রাজবন্দী হিসেবে জেলে আছি, কোনো চোর বা দুর্নীতিবাজ হিসেবে নয়। আমার কারণে তোমাদের কোনো অসম্মান হোক এটা কখনো চাইনি, আশা করি আল্লাহর রহমতে হবেও না। চিঠিতে তিনি আরো উল্লেখ করেন, অনেকে বলে আপনার কি সম্পদ আছে, দীর্ঘদিন জেলে কিভাবে খরচ চালাবেন? আমি উত্তর দেই, আমার বেশি সম্পদ না থাকলেও 5 বোন ও 1 ভাই আছে, এটাই আমার বড় সম্পদ। শুধু জেলে কেন, আমি পৃথিবীতে না থাকলেও আমার কোনো আফসোস নেই। বোনেরা, আমার পরবর্তী প্রজন্মের জন্য তোমাদের যে ভালো অভিভাবক আর কেউ হতে পারবে না। তোমাদের জন্য অনেক অনেক দোয়া রইল। ভালো থেকো তোমরা সবাই। আল্লাহ চাইলে দেখা হবে শীঘ্রই। সুমন, কাশিমপুর কারাগার থেকে 17 ডিসেম্বর 2024। বাংলাদেশ ছাত্রলীগকে নিষিদ্ধ করা হয়েছে, কিন্তু নিষিদ্ধ করার পরও সরকার কি ছাত্রলীগকে কন্ট্রোল করতে পারছে? শেখ হাসিনার অনুপস্থিতিতে মাঝে মাঝে ছাত্রলীগ এমন এমন ঘটনা ঘটাচ্ছে যাতে বৈষম্য বিরোধী যারা ছাত্র আন্দোলনের নেতারা আছেন তারা যেমন ভয় পাচ্ছেন, আবার বিএনপি বা অন্যান্য দলের যারা নেতাকর্মী আছেন তারাও কিন্তু ভয় পাচ্ছেন যে ছাত্রলীগের নিষিদ্ধ করেও কন্ট্রোল করা যাচ্ছে না। তবে ছাত্রলীগের কর্মীদের একটা বক্তব্য, আমরা সবাই মুজিব সেনা, ভয় করি না বুলেট বোমা, বিষয়টা কিন্তু অনেকটা বাস্তবতার নিরিখে এমনই আমরা দেখছি যে এই অস্থিতিশীল পরিবেশের মধ্যেও বাংলাদেশের বিভিন্ন জায়গায় নিষিদ্ধ এই ছাত্রলীগ সংগঠনের নেতাকর্মীরা যে রকম অ্যাক্টিভিটিস চালাচ্ছেন তাতে স্বাভাবিকভাবে সরকার কিছুটা টেন্সড আছে। আর এর জেরে কিন্তু আবার আমরা দেখছি যে উপদেষ্টাদের পদ থেকে বলা হয়েছে যে কঠিন এবং জোরদার অভিযান এই ছাত্রলীগ নেতাদের বিরুদ্ধে বা আওয়ামী লীগ যুবলীগদের মধ্যে যারা আছেন তাদের বিরুদ্ধে কিন্তু পুলিশ অভিযানটা আরও জোরদার হবে। এখন এই বর্তমান সিচুয়েশনে এসে ছাত্রলীগকে নিষিদ্ধ করার পর যে জিনিসটা আমরা বেশিরভাগ দেখতে পাচ্ছি সেটা হচ্ছে বিভিন্ন জায়গায় ছাত্রলীগের নেতাকর্মীদের ঝটিকা অভিযান, মানে একটা বড় ধরনের মিছিল দিয়ে ফেলতেছে, আবার কখনো ছোট ছোট গ্রুপে বিভক্ত হয়ে মিছিল দিচ্ছে, আবার বিভিন্ন জায়গায় তারা সংঘর্ষেও লিপ্ত হচ্ছে। এক ঘটনা ঘটেছে জামালপুরের ইসলামপুর উপজেলায়। হঠাৎ করেই ফেসবুকে একটা ভিডিও ভাইরাল, রাতের অন্ধকারে আপনার একজোটে মিছিল করছে ছাত্রলীগ এবং যুবলীগ। আওয়ামী লীগের যে মাঠ পর্যায়ের যে শক্তিটা, এটার পুরাটাই কিন্তু হচ্ছে ছাত্রলীগ এবং যুবলীগ। আমরা যদি বিএনপি বা শিবিরের নেতাকর্মীদের সাথে তুলনা করি, ছাত্রলীগের নেতাকর্মীরা খুবই ডেঞ্জারাস ক্যারেক্টার, ইভেন এরা যে কোনো কিছু যে কোনো সময় ঘটায় দিতে পারে, আর যার কারণে কেউ কেউ তাদেরকে সন্ত্রাসী সংগঠন বলেন। তবে ছাত্রলীগের নেতাকর্মীদের দাবি, আমরা শেখ হাসিনার ভ্যানগার্ড এবং বঙ্গবন্ধুর আদর্শের সৈনিক, সো আমাদেরকে কোনো কিছুতেই দাবাই রাখা যাবে না। এখন দাবাই রাখা যে যাবে না, মানে সংগঠনকে তো নিষিদ্ধ করে দেওয়া হয়েছে। সো এখন এই ধরনের মিছিল যারা দিচ্ছেন তারা কিন্তু নিজের কপালেই নিজেরা বিপদ ডেকে আনছেন। 16 ডিসেম্বরকে কেন্দ্র করে গতকালকে একটা আকস্মিক ঝটিকা মিছিল আমরা দেখেছি উপজেলার গোয়ালেরচর ইউনিয়নের চর দাখিল মাদ্রাসার শহীদ মিনার থেকে শুরু হয়ে সভারচর মোড় পর্যন্ত আপনার একটা মিছিল দিয়েছিল ছাত্রলীগ এবং যুবলীগের নেতাকর্মীরা যৌথভাবে। এখন সেই মিছিলে বিএনপির নেতাকর্মীরা আবার বাধা দিতে আসছিল, ধাওয়া দিতে আসছিল। পরে বিএনপির নেতাকর্মীদের সাথে একটা ছোটখাটো সংঘর্ষ হয়েছে এবং কি স্থানীয় এলাকাতে তারা ভাঙচুর করে সেখান থেকে চলে গেছে। আর এই আন্দোলনের নেতৃত্ব দিয়েছিল ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক আলমগীর হোসেন, যুবলীগের সাধারণ সম্পাদক সুজন মিয়া এবং আওয়ামী লীগ কর্মী হাবেজ আলী সহ স্বেচ্ছাসেবক লীগের নেতৃবৃন্দরা। এখন ছাত্রলীগের এই মিছিলের প্রতিবাদে ইসলামপুর বিএনপি নেতাকর্মীরা তাৎক্ষণিকভাবে আবার দলীয় কার্যালয় থেকে একটা মিছিল বের করেছেন। পরে তারা শহর প্রদক্ষিণ করে থানামোড় বটতলা চত্বরে পথসভা করেছেন। আবার এই মিছিলের এগেনস্টে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে নেতারা আছেন তারা আবার এটা নিয়ে বিক্ষোভ প্রদর্শন করেছেন। আসলে কার্যত কাগজ কলমে ছাত্রলীগ নিষিদ্ধ হলেও বা আমরা তাদেরকে আইনত যদি দেখি যে তারা নিষিদ্ধ, কিন্তু বিভিন্ন জায়গায় তারা কিন্তু তাদের কার্যক্রম পরিচালনা করছেন। এখন এগুলোতে আসলে লাভ কি হচ্ছে তাদের জন্য? দলীয় দৃষ্টিভঙ্গিতে এটা প্রয়োজন আওয়ামী লীগের জন্য, কিন্তু ব্যক্তি দৃষ্টিভঙ্গিতে এটা তাদের জন্য কিন্তু এই মুহূর্তে বিপদ ডেকে আনছে। কেননা তাদের এই মিছিলগুলার ভিডিও যখন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে আসছে তাদেরকে কিন্তু খোঁজে খোঁজে পুলিশ বের করে কিন্তু গ্রেপ্তার করছে। আর এখন যে মামলাগুলো হচ্ছে এগুলো থেকে সহসায় কিন্তু আপনার বের হওয়ার সুযোগ নেই, কারণ ছাত্রলীগের সকল কর্মকাণ্ড এই মুহূর্তে সরকার কর্তৃক নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। দর্শক, মাহফুজ আলমরা আসলে কি চান, কি তাদের উদ্দেশ্য, এমন প্রশ্ন এখন অসংখ্য মানুষের, যদিও তা দিনে দিনে স্পষ্ট হয়ে উঠছে। ভয়ঙ্কর একটা অস্থিরতা এই বাংলাদেশের সৃষ্টির পায়তারা চলছে। বলছি, সরকারের অন্যতম প্রভাবশালী মহাপ্রতাপশালী উপদেষ্টা মাহফুজ আলম, তার কথা, তিনি গৃহযুদ্ধের কথা বলেন, গৃহযুদ্ধের ডাক দেন, কথায় কথায় রক্তপাতের কথা বলেন, কথায় কথায় উস্কানির কথা বলেন, উস্কানি দেন। সরকারের উপদেষ্টা হয়েও তিনি সংবিধান সংস্কার বিষয়ক কমিশনের সদস্য হন এবং কমিশনের সদস্য হয়েও আবার তার নিজের মতামত ব্যক্ত করে ফেলেন মানুষের প্রস্তাবনার বাইরে। সংবিধান ছুঁড়ে ফেলতে চান কথায় কথায়। কি এমন বিপ্লবী চেতনা তার? কোন বিপ্লবের বাংলাদেশ তিনি করতে চান? এখন আবার উস্কানি দিচ্ছেন ভারতের বিভিন্ন অংশ দখল করে একটা বৃহৎ বাংলাদেশ পরিকল্পনার, বৃহৎ বাংলাদেশ গড়ার। কি প্রয়োজন এগুলোর? কেন এগুলো করা হচ্ছে? এবং ভারতের এই যে বিভিন্ন অংশ দখল করে যে কোনো বাংলাদেশ, নতুন কোনো বাংলাদেশ গড়া সম্ভব নয় এই 21 শতাব্দীতে, তিনি খুব ভালো করেই জানেন, কিন্তু উস্কানি দিচ্ছেন। যেমন ভারত উস্কানি দিয়ে চলেছে বাংলাদেশে একটা অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করার জন্য, তিনিও উস্কানি দিচ্ছেন ভারতের বিরুদ্ধে। কিন্তু এই উস্কানিটা কোত্থেকে আসছে? আমরা যেমন
ভারতের গোয়েন্দা সংস্থা রয়ের কথা বলি, বাংলাদেশকে একটা ভয়ঙ্কর পরিস্থিতির দিকে নিয়ে যাওয়ার জন্য তাদেরকে কাঠগড়ায় দাঁড় করায়, তাহলে কি আমরা এখানে নিয়ে আসতে পারি না আইএসআই এর কথা, পাকিস্তানের গোয়েন্দা সংস্থার কথা? এগুলো স্পষ্ট করা প্রয়োজন। কাদের ইন্ধনে, কাদের মদতে এইসব পরিকল্পনার কথা মানুষের সামনে নিয়ে আসা হচ্ছে? স্পষ্ট করে বলতে চাই, ভারতের আধিপত্যবাদের বিরুদ্ধে আমরা যেমন প্রতিবাদ জানিয়ে আসছে বিভিন্ন পর্যায়ে বিভিন্নভাবে, আমরা যদি কোনোভাবেই গ্রহণ করতে পারি না, ঠিক একইভাবে আইএসআই এর পরিকল্পনা কিংবা পাকিস্তানের কোনো মদদ আমরা মেনে নিতে পারি না। ভারতের আধিপত্যবাদের বিষয়টি যেমন আমরা বিশ্বাস করি বলতে আমরা তারা এটি করতে চাই আমরা সেটা মনে করি, ঠিক একইভাবে আমরা মনে করি পাকিস্তানের খেলাও এখনো পর্যন্ত শেষ হয়ে যায়নি। তিনি যে নতুন একটি বৃহৎ বাংলাদেশ গড়ার পরিকল্পনা কথা প্রকাশ্যে নিয়ে আসলেন তার ফেসবুক পেজে স্ট্যাটাসের মাধ্যমে, সেখানে যে মানচিত্রটি দেওয়া হয়েছে আপনারা নিশ্চয়ই দেখেছেন। সেখানে কি বলা হচ্ছে আমি একটু বলি আলোচনার স্বার্থে আবারও, যদিও অনেকে এরই মধ্যে বলেছেন যে হিমালয় থেকে বঙ্গোপসাগর পর্যন্ত এই অঞ্চলের সভ্যতা ও সংস্কৃতির যে গড়ন তা আদতে উত্তর ভারতের চাইতে আলাদা। মুসলিম হিন্দু নির্বিশেষে যে সভ্যতা ও সংস্কৃতির পূর্ণ বিকাশ ও হিমালয় থেকে বঙ্গোপসাগর পর্যন্ত জনপদ পুনরুদ্ধার ব্যতীত পোকায় খাওয়া পূর্ব পাকিস্তান হয়ে বাংলাদেশ দিয়ে আমরা মুক্তিকে ছুঁতে পারবো না। অর্থাৎ এই যে কথাগুলোর মধ্যে তিনি যা বলতে চেয়েছেন এবং যে ম্যাপটি উপস্থাপন করেছেন, যদি এই ম্যাপটি তার নিজের নয়, এটি 1947 দেশভাগের সময় বা তার আগে যোগেন মণ্ডল, আবুল হাসিম, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, সোহরাওয়ার্দী সহ অনেকেই এই ধরনের বাংলাদেশ বা নতুন একটি ভূখণ্ডের তারা স্বপ্ন দেখেছিলেন, যদিও তা বাস্তবায়িত হয়নি। আজকে 1947 থেকে প্রায় 75-80 বছর পরে এসে এখন আবার সেটি উস্কে দেওয়ার চেষ্টা করছেন। মাহফুজ আলম তিনি নিজেও জানেন এটি সম্ভব নয়, কিন্তু উস্কানি দেওয়া হচ্ছে। ওই যে বললাম, কাদের ইঙ্গিতে, কাদের মদদে এই উস্কানি দেওয়া হচ্ছে? কারা আসলে বাংলাদেশকে অস্থিতিশীল করতে চায়? সবাই, ভারত, পাকিস্তান, সবাই, এবং তারই অংশ। যদি মাহফুজ আলমরা বলে থাকেন যে ভারতের ষড়যন্ত্র অংশ আওয়ামী লীগ, তাহলে পাকিস্তানের ষড়যন্ত্র অংশ কারা? এবং এই যে সরকারি উপদেষ্টা পদে থেকে এই ধরনের বালখিল্য কথাবার্তা বলার যে মানসিকতা যে মানুষের, তিনি আবার মাস্টার মাইন্ড হওয়ার হন কিভাবে? যাকে আবার মাস্টার মাইন্ড হিসেবে পরিচয় করিয়ে দেন সারা বিশ্বের সামনে আমাদের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। হতেই পারেন মাস্টার মাইন্ড, কিন্তু তার মাস্টার প্ল্যানটা আসলে কি? বাংলাদেশের পক্ষে না বিপক্ষে? যা নানান ধরনের সিমটম আমরা দেখছি, এগুলো স্পষ্ট করে বলতে হবে। তিনি তার স্ট্যাটাসে আরো যদি বলেছেন যে এই রাষ্ট্রের জন্মদাগ, অর্থাৎ বাংলাদেশের এই রাষ্ট্রের জন্মদাগ তথা ভারত নির্ভরতা ও ভারতের আধিপত্য মুক্ত রাখতে 75 আর 24 ঘটাতে হয়েছে। 2 ঘটনার ব্যবধান 50 বছর, কিন্তু আদতে কিছুই পরিবর্তন হয়নি। আমরা ভূগোল বন্দোবস্তে আটকা পড়ে আছি। এই যে তিনি বললেন জন্মদাগের কথা, তিনি তো বাংলাই বোঝেন না, তিনি তো মিনিংই বোঝেন না। তিনি আবার বিপ্লবী হন কিভাবে? বাংলাকে নিয়ে চিন্তা ভাবনা করেন কিভাবে? জন্মদাগ কি কখনো সরানো যায়? আর এই জন্মদাগ সহতে গিয়ে তিনি 75 এবং 24-এর ঘটনা উল্লেখ করেছেন, 75-এর কথা উল্লেখ করেছেন খুব ভয়ঙ্করভাবে। 75-এ বঙ্গবন্ধুকে হত্যা করা হয়েছিল, যে বঙ্গবন্ধু হত্যার আত্মস্বীকৃতি খুনি কর্নেল ফারুক, কর্নেল রশিদ, মেজর ডালিম, সেটিকেই প্রকাশ্যে সমর্থন করা হচ্ছে। বোঝা যাচ্ছে যে আমরা কোন ভয়ঙ্কর আরেকটা অবস্থার মধ্যে যেতে চলেছি। ভাইরে, এত সুন্দর সুন্দর শব্দ চয়ন করলেই, যার মানে নিজেও জানেন না, শুধু শব্দ চয়নের মাধ্যমে বাক্যের মালা গাঁথলেই বিপ্লবী হওয়া যায় না। আবার কোন ধরনের বিপ্লবী? তিনি এই স্ট্যাটাস দিয়ে আবার তুলে নিলেন, যিনি নিজের সিদ্ধান্তে অটল থাকতে পারেন না, ভালোভাবে চিন্তা ভাবনা করে পরিকল্পনা করে এগোতে পারেন না, তিনি আবার কিসের বিপ্লবী? বিপ্লবী তো কম দেখেনি এই দেশে। এর মধ্য দিয়ে বাংলাদেশকে চরম একটা ঝুঁকির মধ্যে ফেলে রাখা হচ্ছে, ছুড়ে দেওয়া হচ্ছে চরম ঝুঁকির মধ্যে। এবং ভারত যে চক্রান্ত নিয়ে এগোচ্ছে, সেই চক্রান্তে ঘি ঢালা হচ্ছে আগুন জ্বালাতে। ভারত এরকম একটি অখণ্ড মানচিত্র নির্মাণ করেছিল, ভারতের চরম হিন্দুত্ববাদী সংগঠন RSS, তার যে অনুসারী দল বিজেপি, তাদের নেতৃত্বে, যে মানচিত্রের মধ্যে ছিল ভুটান, নেপাল, চীনের বিভিন্ন অংশ, বাংলাদেশ সহ আরও বিভিন্ন অংশ অন্যান্য স্বাধীন সার্বভৌম রাষ্ট্রের। পারবে কখনো তা করতে? সম্ভব না। এগুলো শুধু উত্তেজনা, উন্মাদনা, উস্কানি তৈরি করা যায়। মাহফুজ আলম ঠিক সেই কাজটি করছেন। তিনি যে মানচিত্রের কথা বলেছেন, তার মধ্যে কি আছে? তার মধ্যে ভারতের মুর্শিদাবাদ, জলপাইগুড়ি, কলকাতা, যে 7 সিস্টার্স অঞ্চল, 7 সিস্টার্সে মণিপুর, আসাম, ত্রিপুরা, মিজোরাম, নাগাল্যান্ড, যে 7টা রাজ্য ভারতের, সেগুলো দখল করে তিনি মানচিত্র মানে নতুন বাংলাদেশ গড়ার কথা বলছেন। আমাদের দরকার নেই এইসবের, আমরা যেটুকু পেয়েছি তাতেই সন্তুষ্ট। শুধু সেটুকুকে যদি একটা নিশ্চিত ভূখণ্ড হিসেবে আমরা রাখতে পারি, তাতেই আমাদের চলবে। এত বিপ্লবের দরকার নেই। কে দিয়েছে আপনাকে এত বিপ্লবের বাণী শোনানোর? কে দিয়েছে সব বাংলাদেশকে বিস্তার করার, বাংলাদেশের ভূখণ্ড বাড়ানোর এই অধিকার কে দিয়েছে? যা ইচ্ছা তাই করে যাচ্ছেন। আমরা তো কয়েকদিন দেখছি।
বারবার বিপ্লবের অজুহাত দেন, বসে গেছেন উপদেষ্টার চেয়ারে। বিপ্লবকে একা করেছেন আপনারা? এটা কি বিপ্লব নাকি? যেই চেতনার মধ্যে কোনো ধরনের কৃষক শ্রমিকের মুক্তির কথা বলা থাকবে না, শিক্ষা ব্যবস্থা পরিবর্তনের কথা বলা থাকবে না, তা নিয়ে কোনো উচ্চাবাচ্য করা হবে না, শুধু কথা কথা বিপ্লব বললেই হবে। এটা স্রেফ একটা গণ-অভ্যুত্থান, একটা স্বৈরাচারী সরকারের পতন হয়েছে। যেই আন্দোলনে, যেই গণ-অভ্যুত্থানে সব শ্রেণী পেশার মানুষ, সাধারণ মানুষের উপস্থিতি ছিল। কৃতিত্ব শুধু আপনারা নিতে চাইছেন, আর সেটা নিয়ে দখল করে বসে আছেন রাষ্ট্রীয় ক্ষমতা, সেখানে বসে আছেন। আবার তার সেই স্ট্যাটাস আবার শেয়ার করে নাকি সার্জিস আলমদের মতন সমন্বয়করা। শুনতে পেলাম তিনিও ডিলিট করে ফেলেছেন। সব কিছুর কাছে সীমা থাকা দরকার। সুযোগ বুঝে ক্ষমতা দখল করেছেন, এখন যা ইচ্ছে তাই করবেন। কত ভয়ঙ্কর একটা বিষয় আপনি করেছেন তাকে নিজে বুঝতে পারছেন বিধায় তো স্ট্যাটাসটি ডিলিট করেছেন। এবং শুধু এটি নয়, এর আগেও আমি তো বললাম প্রথম দিকে কি সব কথাবার্তা বলছেন একের পর এক। এমন একটা মানুষ সরকারের পার্ট হয়ে বসে আছে, নিশ্চয়ই তিনি ক্ষমা চাইবেন না, ক্ষমা চাওয়া অবশ্যই প্রয়োজন, কিন্তু ক্ষমা চাইলেও কি তার অপরাধ শেষ হবে? বলি তো ভারত লুফে নেবে, কাজে লাগাবে বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করার। বিপ্লব করতে হয় সরকারের বাইরে গিয়ে বিপ্লব করুন, বিপ্লব করতে হয় উপদেষ্টা পদের চেয়ার ছেড়ে বিপ্লব করুন। আল্লাহ হাফেজ প্রিয় দর্শক, আমাদের সবাইকে সতর্ক থাকতে হবে অবশ্যই ভারত এবং পাকিস্তান দুরাষ্ট্রের সম্পর্কেই। আজ রাত 1টায় শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে এমিরেটস এয়ারলাইন্সের এক ফ্লাইটে ঢাকা ছাড়বেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। মঙ্গলবার রাজধানী ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই তথ্য নিশ্চিত করেছেন তার উপপ্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার। বিস্তারিত শাহাদাত রিফাতের রিপোর্টে। ছাত্র জনতার গণবিপ্লবের মুখে আওয়ামী লীগ সরকার পতনের পর গত 8 আগস্ট বাংলাদেশের দায়িত্ব নেয় অন্তর্বর্তী সরকার। এরপর থেকে দেশ ও দেশের বাইরের নানামুখী চ্যালেঞ্জ মোকাবেলা করছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। তবে সব আলোচনা সমালোচনা ছাপিয়ে রাষ্ট্র সংস্কার ও সুষ্ঠু নির্বাচন উপহার দিতে কাজ করছেন অন্তর্বর্তী সরকারের এই প্রধান উপদেষ্টা। বহির্বিশ্বের শক্তিধর দেশগুলোর সাথে সম্পর্ক জোরদার ও অর্থনৈতিক চাকা সচল রাখতে আন্তর্জাতিক বিভিন্ন সভা সমাবেশেও যোগ দিচ্ছেন ডক্টর মোহাম্মদ ইউনূস। এরই অংশ হিসেবে আজ রাত 1টায় শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে এমিরেটস এয়ারলাইন্সের এক ফ্লাইটে ঢাকা ছাড়বেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। তবে তার সফর সঙ্গী কারা হবেন তা জানা যায়নি। প্রধান উপদেষ্টার এই বিদেশ যাত্রার বিষয়টি নিশ্চিত করেছেন তার উপপ্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার। মঙ্গলবার রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, মিশরের কায়রোতে 11তম D8 শীর্ষ সম্মেলনে যোগ দিতে আজ রাতে ঢাকা ছাড়বেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ। দর্শক, আমি আশা করছি আপনারা সকলেই আলোচনাগুলো শুনেছেন এবং এই আলোচনাগুলো নিয়ে যদি আপনার কোনো মন্তব্য থেকে থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন।